হাই এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের ২৩ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কোথাও যাচ্ছ? সেই হৃষ্ট চিত্তে জানালো, হ্যাঁ, পলাশ আসছে নিতে, তাই তৈরি হলাম। খোরশেদুলের বক্ষ হতে দুশ্চিন্তার ভারী পাথরটা তত্র নেমে গেল। এ নিয়ে গতকাল থেকে কি যে ভাবনায় পড়েছিলেন। সালমা বেগম অবাক হয়ে বললেন, নিতে আসবে মানে? কোথায় গিয়েছে ও? আর কাল এলি আজ যাবি কেন? গতকালকের ঘটনার এক ফোঁটাও জানেন না তিনি। পর পর ঘটে যাওয়া দুর্ঘটনায় কিছু টেরও পাননি। আলেয়া বানু হা করলেন বলতে, অমনি খোরশেদুল চোখে ইশারা করলেন। বৃদ্ধা ইঙ্গিত বুঝে থেমে গেলেন। ছেলের ওপর দিয়ে তো আর চলা যায় না। মিথিলা আমতা আমতা করে বলল, না আসলে ওর একটা কাজ পড়েছিল, তাই চলে গিয়েছে। তুমি অসুস্থ, তাই আর থেকে বাড়তি ঝামেলা করবে না বলল। সালমা বললেন, এতে ঝামেলার কি আছে? জামাই মানুষ, প্রথমবার শ্বশুরবাড়ি আসবে, বেড়াবে না? আমি যতটুকু পারি করার চেষ্টা করব। খোরশেদুল বললেন, থাক না, এই সময়ে এত প্রেশার ঠিক হবে না তোমার। ওরা আবার পরে সময় করে আসবে না হয়। মিথিলা তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আবার পরে আসবো আম্মু। আলেয়া ফোঁস করে শ্বাস ফেললেন। টেনে টেনে বললেন, তোর কন্যা আবার মার পেশারও বুঝে? এই যে কত সময় হইল মাডা আইল হাসপাতাল দিয়া, একবার তো জিগাইলেও না ভালা মন্দ। মার মাথার যে এত বড় একখান পট্টি, ফিরাও তো দেখল না। মিথিলা কটমট করে উঠল। খোরশেদুল মেয়ের পক্ষ নিয়ে বললেন, থাক আম্মা, ছেলে মানুষ, অত শত বোঝে না। পোলা মানুষ, আকাম তো ঠিকই করবার পারে। সালমা বুঝতে না পেরে বললেন, ও কি করেছে আম্মা? মিথিলা জ্বলে উঠল। আব্বু, তোমার মাকে থামতে বলো, বুড়ি মানুষ এত কথা বলে কেন? খোরশেদুল চুপ থাকলেও সালমা ধমক দিলেন মেয়েকে। কড়া কণ্ঠে বললেন, মিথিলা, উনি তোমার দাদু, গুরুজনের সাথে কেউ এভাবে কথা বলে? মিথিলা চুপ করলেও চেহারায় বিরক্তি। আলেয়া বানু পুত্রবধূর দিকে আপ্লুত চোখে চাইলেন। ছেলে তার সম্মান না রাখলেও পরের মেয়ে ঠিক রাখছে। রাহাত কাঁচের গ্লাসে পানি হাতে ছুটে এলো তখন। মায়ের দিক বাড়িয়ে বলল, নাও। জলের কথা সালমা বলেননি, ছেলেটা নিজে থেকে আনায় সবাই বিস্মিত হল। সালমা মৃদু হেসে গ্লাস হাতে নিলেন। চুমুক দিতে গিয়ে খেয়াল করলেন পানিতে চুল ভাসছে। হেসে ফেললেন আরও, বললেন, এটাতে ময়লা আব্বু, খাওয়া যাবে না। রাহাত ভেজা হাত পেটের কাছে জামায় মুছছিল। কথাটায় চোখ প্রকট করে বলল, ময়লা? কিন্তু আমি তো ভালো করে দেখে আনলাম। আচ্ছা দাও, পাল্টে আবার ভালো পানি আনছি। গ্লাস নিয়ে রাহাত আবার চলে গেল। ফিরে এলো মিনিটে। আলেয়া বানু গদ গদ হয়ে বললেন, কি সুন্দর আমার নাতিটা, মার দিক কত খেল। মায়েরা মানুষ করতে না পারলেও পোলা খুব সুন্দর মানুষ করছো বউ। সালমা ছোট্ট করে শ্বাস নিলেন। আলেয়া বানু আগের দিনের মানুষ, মেয়ে নাতির প্রতি প্রথম থেকেই বিমুখ ছিলেন। যতটা নারাজ হয়েছিলেন মিথিলা হওয়ার সময়, ততটাই প্রসন্ন ছিলেন রাহাত আসার খুশিতে। এমনকি ওনার দৃষ্টিতে পুষ্পিতাকে বাড়িতে ঠাঁই দেওয়ার মতো ভয়াবহ অপরাধটাও মাফ পেয়েছিল এই একটা কারণে। ঢাকায় বেড়াতে এলে বা শ্বশুর আলয়ে গেলেই মিথিলার সঙ্গে বৃদ্ধার সর্বদা ঠান্ডা যুদ্ধ বাধ্য। তাই আজকেও ধরে নিলেন হয়তো এজন্যে এসব বলছে। অন্যদিকে মিথিলা দাদির প্রতিটা কথায় খটমট করছে নীরবে। মায়ের জন্য কিছু বলতেও পারছে না। তবে এত এত ঘটনার মধ্যেও একমাত্র মহিদুল আলম নিশ্চুপ বসে। পৌঢ় লোকটি হ্যাঁতেও নেই, নাতেও নেই। সালমা স্বামীর দিক চাইলেন, নম্রতা, তোমার উপর আজ অনেক দখল গেল তাই না? খোরশেদুল একটু নড়ে চড়ে দাঁড়ালেন। না, কিসের দখল? সকাল থেকেই তো কত ছোটাছুটি করতে দেখলাম, তাই আর কি। খোরশেদুল মনে মনে খুশি হয়েছেন। ভাবলেন, সালমা তাহলে পুষ্পিতাকে তাড়িয়ে দেওয়া নিয়ে আর রাগ করে নেই। সহজভাবে কিছু বলতে নিলে সহসা আটকে গেলেন ওনার পরের কথায়। আজ যদি পুষ্পিতাটা থাকতো, কারুর কিছু করতে হতো না, সব একা হাতে সামলাতো মেয়েটা। আমার যত্ন নিত। কতবার অসুস্থ হয়েছি, ঘরের কেউ টেরই পায়নি। পাবে কেমন করে? এর আগেই হুলুস্থুল বাঁধিয়ে সেবা করে একদম সুস্থ বানিয়ে ফেলেছে। চোখের অশ্রু জলটুকু বেয়ে ওনার গাল অবধি এলো। খোরশেদুলের শান্ত মেজাজ মুহূর্তে চেটে যায়। কঠিন কিছু বলবেন ভেবেও গিলে নিলেন সালমা অসুস্থ বলে। আশ্চর্যজনকভাবে আলেয়া বানুও আজ সায় মেলালেন। আজ মন খারাপ করে বললেন,
কথাখানা সঠিক। আগে জেদবার আইছি, মায়েরা যত নাত্তির তুট্টি রাখে নাই, আন্তরিকা ছিল, যেন ওর নিজেরই দাদি। মিথিলা আরেক দিক ফিরে দুই গাল ফুলিয়ে শ্বাস ফেলল। তিতবিরক্ত সে, অস্তিষ্ঠ পুষ্পিতার প্রশংসা শুনতে শুনতে। অধৈর্য চোখে দেয়াল ঘড়ি দেখল। পলাশ আসবে কখন? ও বাড়ি গিয়ে কত কাজ ওর, কত গোছগাছ বাকি। এই বৃহস্পতিবারই তো কানাডার ফ্লাইট। ভাগ্যিস আগেভাগে তার ভিসা পাসপোর্ট করা ছিল, না হলে এত দ্রুত তো আর যাওয়া হতো না। মিথিলার লোচনদয় ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল। বৈদেশের বিলাসবহুল জীবনের চিত্রটাও একে একে লোভে টলমল করল ভেতরটা। খোরশেদুলা সমানভাবে পুষ্পিতার প্রশংসা শুনতে অনীহ। প্রসঙ্গ কাটাতে বললেন, আম্মা, আমি বাজার আনছি, ফ্রিজে মাছ আছে, ওর তো শরীর ভালো না, আপনি একটু কষ্ট করে এবেলার রান্নাটা করে দিয়েন। আলেয়া ভ্রু কুচকে বললেন, কেন, আমি রান্ধম কেন? তোর এত বড় কন্যা কি করব? হে থাকতে রান্ধন বারণ আমি পারতাম না। মিথিলা তাজ্জব বনে বলল, আমি রান্না করব? আমি? আমার হাতের মেহেন্দি এখনো ওঠেনি, আর আমি কিনা মাছ কাটবো, মশলা ঘুটবো? এ আক! আলেয়া মুখ বেঁকিয়ে বললেন, আইছে আমার রাজ্য রানী, শহুর বাড়িত গেলে 2টা দিন পর এমনেই চুলার আগুন ঠেলন লাগবো, বুঝছো? মিথিলা রেগে মেগে কিছু বলতে চাইল। সালমা থামিয়ে দিয়ে বললেন, থাকুন আম্মা, আমি করব যা করার। আলেয়া প্রতিবাদ করে উঠলেন, কেন, তুমি এই রোগা শৈলে কাম বলা কেন? এই সব কইরাই মায়েদারে মাথায় তুইলে ফেলছো। রাঁধলে হেতির জাত যাইব, পরের ঘরে যাইয়া রানবো না? মিথিলার সাথে সাথে বলল, নো ওয়ে, পলাশদের বাড়িতে রান্নার আলাদা লোক আছে। আমি কি যেন তেন ঘরের বউ হয়েছি নাকি? তা হই বা কেন, তুমি তো। খোরশেদুল মাঝপথে চসূচক শব্দ করে বললেন, উফ, থামো তো তোমরা, রান্না আমি করব, হয়েছে যত্ত সব। হেইয়া তো করবাই বাপ, যা মাইয়া বানাইছো, এখন রানবা, 2 দিন পর দেখবা এই মাইয়ার লোকগা আরো কত কি করণ লাগতাছে। আলেয়া বিরতি নিতেই কলিং বেল বাজল। খোরশেদুলার দ্বিতীয় জবাবে গেলেন না। মিথিলা উৎফুল্ল চিত্তে বলল, পলাশ এসছে মনে হয়। খোরশেদুল সদর দরজার পাশেই দাঁড়িয়েছিলেন, ছিটকিনি টানলেন রাতারাতি। সত্যি সত্যি ওপাশে পলাশ দাঁড়িয়ে। ওনাকে দেখে ছেলেটা সালাম দিল। খোরশেদুল উত্তর করলেন, ভেতর ভেতর হাঁপ ছেড়ে বাঁচলেন। যাক, ঘটনা বেশি দূর গড়ানোর আগেই মিটে গিয়েছে। চলতি মাসের 29 তারিখ আজ, নতুন মাস শুরু হতে হাতে গোনা 2 দিন মাত্র। তারপরেই বৈশাখ সরিয়ে জায়গা নেবে জ্যৈষ্ঠ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করবে গাগতর, ফাঁকা রাস্তায় নামবে তৃষ্ণার্ত শালিকের জোড়া। তবে আজকের প্রকৃতি ভবিতব্যের এই নিষ্ঠুরতা বুঝতে দিতে নারাজ। সকাল সকাল ঝমঝমিয়ে বর্ষা নেমেছে। মধ্যাহ্নের দাপাদাপিতেও পিচের রাস্তা এখনও ভেজা। ড্রেন চুইয়ে চুইয়ে যাচ্ছে ময়লা পানির স্রোত। বাতাস ভারী, শীতার্ত এক দুপুর। কিছু কিছু জায়গায় রোদ পড়েছে, তবে নিরুত্তাপ তার প্রখরতা। ঠিক বিকেলের কোমল সূর্য ঘেঁষে ছুটে আসা রোদ্দুরের ন্যায়। তীব্রের ছাদবিহীন লাল টুকটুকে জিপটা রাস্তার এক কোনায় দাঁড়িয়ে। মাথার ওপর ফুট ওভারব্রিজ। অন্তহীন মানুষের পদধ্বনি স্পষ্ট শোনা যায়। শুধু সে একা নয়, আজ জিপের ওপর জায়গা নিয়ে বসেছে আরও 5 জন। শাফিন তীব্রর পাশের সিটে, পেছনে মিরাজ, মুশফিক, আরমান। কেউই সাথে আজ বাইক আনেনি। হুট করে তীব্র তলব পাঠানোয় হাজির হয়েছে বিলম্বহীন। সবচেয়ে বড় কথা, আজ আমাবস্যার চাঁদের ন্যায় তাদের সঙ্গ দিচ্ছে নাহিদ। প্রায় সপ্তাহখানেক পর বাইরে বেরিয়েছে ছেলেটা। চোখমুখ এখনো কাহিল, শুষ্ক। এ কদিন আর মানকে রেখে এক পাও অবধি নড়তে দেয়নি। তীব্রর কড়া নির্দেশ, নাহিদের মাথা ঠিক নেই, একা ছাড়লে যা খুশি করে বসতে পারে। সেই আশঙ্কায় আরমান নিজেও সিটিয়েছিল। ভয়ে নাহিদকে ওয়াশরুমের দরজাটা অবধি লাগাতে দেয়নি। গরুটা একটা মেয়ের শোকে যেই পরিমাণ কাঁদছে, না জানি উল্টোপাল্টা কি ঘটায়। তবে আজকের ঘটনা একটু ব্যতিক্রমী। তীব্রর খবর পাঠানোয় আরমান যখন বের হওয়ার প্রস্তুতি নিতে ব্যস্ত, হুট করে নাহিদ নিজেই প্রস্তাব রাখল, বাসায় আর ভালো লাগছে না রে, আমিও যাই, সবার সাথে আড্ডা দিলে হয়তো ভালো লাগতো একটু। আরমান সঙ্গে সঙ্গে তীব্রকে জানালো, সে রাজি এক কথায়। মোটামুটি ওদের দিয়েই তার জিপ পরিপূর্ণ এখন। 3 জনের আসনে ওদের 4 জনের একটা গাদাগাদি বাঁধলেও কেউ টাঁটু শব্দ করছে না। এখন তারা চিন্তিত, কৌতূহলী। এই যে গত আধ ঘন্টা যাবৎ এইভাবে সবাই রাস্তায় বসে আছে, এর সঠিক কারণ কি? তীব্র হুইলের ওপর 2 পা উঠিয়েছে, একটার ওপর আরেকটা মেলে ক্রস বানানো। ডান হাতে ফোন, বাঁ হাতে সিগারেট।
না কিছু বলছে, না কিছু করছে। তার এমন উদ্বেগহীন ভাবমূর্তি বন্ধুদের মাথার ওপর দিয়ে যায়। একে অপরকে একটু পরপর ভ্রু উঁচায় সবাই, কিন্তু কেউই কিছু জানে না। নাহিদের অবশ্য এসদে আগ্রহ নেই, তবে বাকি চারজন অধৈর্য হয়ে পড়ল। মীরা জিজ্ঞেস করেই বসল, কি রে বিট্টু, আজ হঠাৎ উত্তরায় কেন এলাম? কাজ আছে এখানে? হ্যাঁ, শাফিন বলল। কি কাজ? তাহলে বসে আছি কেন এরকম? চল, যা করতে হবে সেরে আসি। তীব্র ছোট শব্দে জানালো, কাজ এখানে। এখানে? মুশফিক চূড়ান্ত অনীহা প্রকাশ করল। দূর, ভাল লাগে না, উত্তরায় একদম মন টেকে না আমার, গুলশানি জোশ। তীব্রর ফোনের দিক চেয়েই বলল, তোকে এখানে বেড়াতে আনিনি। আরমান শুধায়, তাহলে কি করব বল না? এরকম মূর্তির মতো বসে থেকে কোমর ব্যথা করছে। বসে ব্যথা করলে শুয়ে থাক। আরমান ঠোঁটল লালো। নাহিদ আশেপাশে দেখছে, একমাত্র ঘটনা বোঝা নিয়ে তার ভাবান্তর নেই। তীব্র আরও অনেকক্ষণ পর ফোন নামিয়ে রাখল। রাস্তার ঠিক ওই পারে তাক হলো তার ঘোলাটে চোখ। শটান দাঁড়ানো এক একটা বিল্ডিংয়ের ওপর বুলিয়ে আনল নিপুণ দৃষ্টি। তন্মধ্যে একটার দিকে ইশারা করে বলল, ওই বাড়িতে কে থাকে জানিস? পাঁচজন একযোগে ফিরল ওর ইশারা অনুসরণ করে। প্রাঙ্গণে বাগানবিলাস গাছের আড়ালে পড়া সবুজ বসতটা মনোযোগ দিয়ে দেখল। সবাই একসাথে জানালো, না। শাফিন এক ধাপ এগিয়ে শুধালো, কে থাকে? তোর কোনো আত্মীয়, নাকি আঙ্কেলের কোনো শত্রু? তীব্র একপেশে হাসল সত্যি কথাটায়। খসখসে কণ্ঠটা জবাব দিল ধীর স্থির, পুষ্পিতা। অমনি চমকে ওঠে সকলে। শাফিন আর্তনাদ করে বলে, কি? মিরাজ হইচই বাঁধিয়ে বলল, পুষ্পিতা মানে ওই মেয়েটা না, রাহাতের বোন? তুই কিভাবে জানলি? আর ও কিভাবে এলো এখানে? তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।